আমরা কবিতার সংকট নিয়ে আলোচনা করছিলাম, বিশেষত আধুনিক বাংলা কবিতার সংকট নিয়ে আলোচনা করছিলাম প্রথম পর্বে। তো এই দ্বিতীয় পর্বে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব যে আসলে আধুনিক বাংলা কবিতার সংকটের মূলটা কোথায়। আমার কাছে যেটা মনে হয়েছে যে আধুনিক বাংলা কবিতার সংকটের মূল সেটা হচ্ছে দুর্বোধ্যতা, এবং অনেকে সুন্দর করে বলেন এটা যে আধুনিক বাংলা কবিতার আদিপাপ নিঃসন্দেহে দুর্বোধ্যতা, এবং জীবন দাশের বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ কিন্তু খোদ রবীন্দ্রনাথই করেছেন। এই যে রবীন্দ্রনাথ জীবন দাশের বিপরীতে যে এই যে দুর্বোধ্যতার অভিযোগটা তুলেছেন, সেটা আসলে কারণটা কি? প্রথমত হচ্ছে তিনি রবীন্দ্রনাথ যে বিষয়টা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে ভাষা এবং প্রকৃতি নিয়ে জীবন দাস জবরদস্তি করেন, এবং তিনি তার কাব্যের অতিরিক্ত শক্তি দেখাতে চান যেটা তার মাঝে অনুপস্থিত। কারো কারো মতে জীবনানন্দকে তিনি যে মূল্যায়ন করেছেন রবীন্দ্রনাথ, সেই মূল্যায়নটা জীবন দাসের পরবর্তী কবিতার চর্চার জন্য অনেক ক্ষেত্রে সহায়ক হয়েছে। কিভাবে সহায়ক হয়েছে? যে জীবনদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের দুর্বোধ্যতার অভিযোগ তোলাটা, প্রশ্ন হলো যে রবীন্দ্র রীতির বাইরে গিয়ে স্বতন্ত্র স্বর সৃষ্টিতে মগ্ন ছিলেন জীবন দাস, এবং এই স্বতন্ত্র স্বর সৃষ্টির কারণে কি রবীন্দ্রনাথ তাকে বলেছেন যে তার কবিতার দুর্বোধ্যতা সৃষ্টি হচ্ছে? এইটা একটা প্রশ্ন। ওই সময় যদি আমরা দেখি যে রবীন্দ্র রীতির বাইরে গিয়ে কাজী নজরুল এবং দ্বিতীয়জন জসিম উদ্দিন কবিতা লিখতেন, রবীন্দ্রনাথ এই দুজনের বিরুদ্ধে কিন্তু দুর্বোধ্যতার অভিযোগ তোলেননি। কেবল রবীন্দ্রনাথের চোখে নয়, এই যে অভিযোগটা রবীন্দ্রনাথ করলেন, এটা কিন্তু রবীন্দ্রনাথের চোখে যে কেবল তারা দুর্বোধ্য ছিলেন সুধীন দত্ত অথবা বিষ্ণুদে অথবা জীবন দাস, তা কিন্তু নয়। এর বাইরে কিন্তু অনেকে এই কবিদের বিরুদ্ধে কিন্তু এ ধরনের অভিযোগ তুলেছে। এখন আসি নজরুল এবং জসিমের কবিতায়। কবি নজরুল এবং জসিম উদ্দিন কবিতায় বাংলার পাশাপাশি আরবি, ফার্সি, উর্দু প্রচুর শব্দে প্রয়োগ করেছেন। এই সব শব্দ বাঙালির সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের অভ্যাসে পরিণত হয়েছিল অনেক আগে থেকেই। কেউ এগুলো ব্যবহার করেন, তারা দুজন এটা ব্যবহার করেছেন। ফলে এই ধরনের শব্দপুঞ্জকে বাইরের মনে করার কোনো কারণ নেই। বাঙালির দাপ্তরিক এবং পারিবারিক কাজে এই আরবি শব্দ, উর্দু, ফার্সি শব্দগুলো কিন্তু ব্যবহৃত হতো। এছাড়া এই নজরুল এবং জসিম উদ্দিনের যে কবিতার মিথ, চিত্রকল্প এবং উপমা হয়েছে, সেগুলো হিন্দু পুরাণ, মুসলমান পুরাণ, রূপকথা, উপকথা থেকেই। তাহলে দেখা যাচ্ছে এই দুই কবির সৃষ্টির জগৎ বাঙালি পাঠকের চিরচেনা ভূমণ্ডল বা ভূস্বর্গ থেকে অথবা ভূমি থেকে উদ্ভূত। ফলে এই সব শব্দ বুঝতে বা গ্রহণ করতে কোনো পাঠককে নতুন কোনো জগৎ চিনতে হয়নি। অন্যদিকে যদি আমরা জীবনানন্দ, সুধীন দত্ত, বিষ্ণুদেব প্রমুখ কবির কাব্য ভাষা এবং কবিতার বিষয়বস্তু দেখি, আমরা সেখানে দেখব যে গ্রিক মিথ রয়েছে, ইংরেজি শব্দ রয়েছে, ল্যাটিন পরিভাষা রয়েছে, এবং এই যে কবি অর্থাৎ সুধীন দত্ত, জীবন দাস এবং বিষ্ণুদেব, তাদের সৃষ্টি জগৎ বাঙালির চিন্তা চেতনা, পুরাণ, ইতিহাসের সম্পূর্ণ বিপরীত। আধো আলো আধো অন্ধকার, এক ধরনের অস্পষ্টতা তৈরি করে যে কবিতা লেখার স্টাইল, সেটা কিন্তু এই ধরনের কবি ছাড়া অন্য কারো কাছ থেকে সেটা পাওয়া যায় না। এখন প্রশ্ন হতে পারে যে সুধীন দত্ত এবং জীবন দাসের সহকারে যে পঞ্চপাণ্ডবের মধ্যে বিষ্ণুদেব, তাদের কবিতার দুর্বোধ্যতার অভিযোগ কেন আসলো বা কেন প্রশ্নটা করা হলো? এর উত্তর হচ্ছে পারে যে আমাদের কবিতার আদিপাপ যদি হয়ে যায় দুর্বোধ্যতা, তাহলে এই আদিপাপের যেমন শুরু আছে, তেমনি এর একটা প্রবাহমান ধারাও আছে। কাল থেকে কালের তার বিস্তারও রয়েছে। প্রথম আধুনিক কবি যারা রয়েছেন অর্থাৎ জীবন দাস, সুধীন দত্ত অথবা বিষ্ণুদেব, তাদের দুর্বোধ্যতার অভিযোগটা ছিল একপেশে।
একপাশে আমি কেন বলছি, ওই সময় কবিতার দুর্বোধ্যতার অভিযোগ যে যুক্তিনিষ্ঠ তা নির্ভর করত পাঠ প্রস্তুতির উপর। যেহেতু লাতিন, ইংরেজি, গ্রিক এই পরিভাষায় এই ধরনের মিথ বাঙালির কাছে ততটা পরিচিত নয়, তাই স্বভাবতই প্রশ্ন আসে যে এটা হয়তো দুর্বোধ্যতা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বাঙালিটা জানে না। কিন্তু বর্তমান পাঠকরা যদি এখন তরুণ কোনো কবি বা বর্তমান কোনো কবির বিরুদ্ধে এই অভিযোগটা তোলেন, তাহলে কিন্তু তার ভিত্তিটা অনেক মজবুত হয়। কারণ এখন ইংরেজি শিল্প সাহিত্য, লাতিন শিল্প সাহিত্য, মিথ সবাই প্রায় জানে, ইন্টারনেটে অ্যাভেলেবেল। ফলে বিদ্যা বুদ্ধি বা বিশ্বশিক্ষার অনগ্রসরতার কারণে এমন হতে পারে যে জীবন দাস বা সুধীন দত্ত অথবা বিষ্ণুদের কবিতাকে দুর্বোধ্য হওয়ার একটা কারণ হতে পারে। কিন্তু আজকের এই সময়ের কবিতার যদি কথা আমরা আলোচনা করি, তাহলে কি দেখবো আমরা একটু চিন্তা করে বলি। সেটা হচ্ছে এরকম যে আজকের কবিতা আপনি দেখবেন যে নতুন বক্তব্য, নতুন কোনো চিত্রকল্প অধিকাংশ ক্ষেত্রেই নাই, এবং প্রায় আপনি দেখবেন যে অসংলগ্ন বাক্য এবং শব্দের সমাহারে শব্দপুঞ্জ, যেটাকে বলা হয় শব্দের এক ধরনের কোষ্ঠকাঠিন্য এবং শব্দপুঞ্জের কষ, যার অধিকাংশের ব্যাখ্যা আপনি যদি একজন স্বয়ং কবিকে প্রশ্ন করেন যে ভাই এই শব্দের পর এই শব্দ বা এই লাইনের পর এই লাইন আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, তাহলে সেই কবি যশপ্রার্থী কবি ব্যর্থ হবেন। অথচ এই ব্যর্থ কবিদের অক্ষমতার কোনো অনুশোচনা নেই, বরং তাদের রয়েছে অহমিকা, এবং তারা অনেকে এই মন্তব্য করেন যে কবিতা লেখার আগে তিনি শব্দগুচ্ছে এমনভাবে সাজান যেন কোনোভাবেই তার অর্থ কেউ অনুধাবন বা বুঝতে না পারে। তাহলে আপনি এদের কি বলবেন? এই সময় কবিতাকে স্বয়ং কবিরাও দুর্বোধ্য বলতে পছন্দ করলেও বাস্তবতা ভিন্ন। বাস্তবতাটা কি আমি সত্যি করে বলি, সেটা হচ্ছে এই যে রচনা রাশি হচ্ছে তা দুর্বোধ্য নয়, অর্থাৎ আপনার বুঝতে কষ্ট হয় এমন নয়, এটা হচ্ছে অবদ্ধ, অর্থাৎ আপনি চাইলেও এটা বুঝতে পারবেন না। অর্থাৎ আদি পাপ দেবতার বিরুদ্ধে দুর্বলতার অভিযোগ কিঞ্চিত পরিমাণে সত্যি হলেও বর্তমান কবিদের বিরুদ্ধে যদি অবদ্ধতার যে অভিযোগ সেটা শতভাগ সত্য অনেক ক্ষেত্রে। আরো স্পষ্ট করে বললে যেটা বলতে হয় যে বর্তমানে অধিকাংশ রচনায় কবিতার লেশমাত্র নেই, যা আছে তা হচ্ছে অবচেতন মনের অর্থহীন প্রলাপ, শব্দের সাথে শব্দ তৈরি করে একটা চিত্রকল্প উপস্থাপনের প্রচেষ্টা, যার মর্ম উদ্ধার করা স্বয়ং কবির পক্ষে 1 বছর পরে সম্ভব হবে না।